নিভ্র সুইমিং পুলে সাঁতার কাটছে। এ নিয়ে ৩ ঘন্টা সে পানিতে একটানা সাঁতার কাটছে। নিজের রাগকে কিছুতেই সে নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাগ যেন তাকে ঘিরে ধরেছে। মনে একটাই ক্ষোভ জন্ম নিয়েছে, তা হলো সে কোনো ছেড়ে দিল শাহিনকে। কেন? তাকে মৃত্যু নামক ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে জীবনে আর কখনো কোনো মেয়ের অনুমতিবিহীন তাকে টাচ না করতে পারে। নিভ্র রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। ৩ ঘন্টা ভিজেও তার তেমন কোনো পরিবর্তন হল না। নিভ্র রাগে সুইমিং পুলের পানিতে বাড়ি দেওয়া শুরু করে দুহাতে। কাটা হাত দিয়ে অতিরিক্ত জোরে বাড়ির দেওয়ার ফলে তা থেকে রক্ত ঝরছে। সেদিকে নিভ্র তেমন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। নিভ্র মনে মনে ঠিক করে এত সহজে তো শাহিনকে ছেড়ে দিবে না সে। এত বড় পাপ করেছে, শাস্তি সামান্য হসপিটালে ভর্তি হলেই হবে নাকি? এর জন্য কড়া মাশুল দিতে হবে শাহিন মন্ডা। নিভ্র বাঁকা হাসে, আবার সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে সারা গায়ে পানির ছেটেতে ভরে উঠে। পানির ঝাপটানিতে নিভ্র সিল্কি চুলগুলো একবার সামনে আসে তো একবার পিছনে যায়। খালি শরীরে তার শরীর পানিতে ভাসছে। নীলাভ পানিতে লালগোড়া শরীরটা সাদা হয়ে গেছে। অনেক সময় পানিতে থাকার কারণে এটা হয়েছে। সবুজ চোখের দুপাশে লাল হয়ে গেছে। তবুও সে থামছে না। চোখ বুঝলেই তার সাফার নিথর রাশবিহীন ফ্যাকাশে চেহারাটা ভেসে ওঠে। তখন নিভ্র মনে হয় তার কলিজায় কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে। কষ্টে তখন নিভ্র শ্বাসরুদ্ধ হয়। নিভ্র সুইমিং করা ছেড়ে দাঁড়িয়ে পড়ে তখন শ্বাস নেওয়ার চেষ্টা করে বুকে হাত দিয়ে। চোখ বুজে ভালো কিছু চিন্তা করতে চায়। হ্যাঁ চ্যাম্প, কি করছো পুলে? উঠে এসো, কাম ফার্স্ট। মাহবুব চৌধুরীর গলা পেয়ে নিভ্র সামনে তাকায়। দাদার কথা মতো উপরে উঠে আসে। মাহবুব চৌধুরী প্যান্টের পাগুলো ভাঁজ করে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে। নিভ্রও তার পাশে বসতে ইশারা করে। নিভ্র মন মেজাজ ভালো না, তবুও দাদার কথা ফেলতে পারবে না, তাই বসে পড়ে। দুহাতে নিভ্র নিজের উদাম বুকে পানির ছিটে দেয়। মাহবুব চৌধুরী নিভ্র বাহু চাপড়ে বললেন, তো চ্যাম্পকে এমন দেখাচ্ছে কেন? রেগে আছো মনে হয়? তাও প্রবল রাগ। কারণ কি জানতে পারি? নিভ্র ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। বাম হাতে সামনে লেপ্টে থাকা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে সে, রাগ হওয়ার মতো ঘটনা হয়েছে কিনা আগে বলেন দাদাজান, তারপর না হয় আমি নিজের রাগের কথা বলবো। অবশ্যই রাগ হওয়ার মতো ঘটনাই হয়েছে। আমি জানি, মেয়েদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া ছেলেদের হাত ভেঙে নয় মাথা কেটে নেওয়া উচিত হিসেবে আমি মনে করি। নিভ্র শান্ত চাহনিতে তার দাদার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে আটকানোর কারণ জানতে পারি? প্রাপের অতিরিক্ত পাওয়া যেমন উচিত না, দেওয়াও উচিত না। যদিও এখানে প্রাপের বা অপ্রাপের কথা আসছে না, এখানে আসছে রক্ষক হওয়ার ব্যাপার। নিভ্র চেহারায় বিচলিতের রেশ ফুটে উঠেছে। হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকিয়ে এসে ভারী অবাক হওয়ার কণ্ঠে বলল, মানে? মাহবুব চৌধুরী হাসলেন। তারপর বললেন, বিচলিত হওয়ার মতো বিষয় না, বিষয়টা সহজ। তুমি যাকে প্রোটেক্ট করার জন্য এসব করতে চাইছ, তাকে একটা জানোয়ার থেকে প্রোটেক্ট করেই তুমি নিজে শেষ হয়ে গেলে বাকিদের থেকে কে করবে? আল্লাহ মানুষকে সরাসরি কমই সাহায্য করে, তিনি একটা মাধ্যম খুঁজেন আর সেই মাধ্যমেই মানুষের কাছে সাহায্য পাঠান। সাফার জন্য তুমি একটা সাহায্যের মাধ্যম। শাহিনের ব্যাপারে সম্পূর্ণ এভিডেন্স নেই তোমার আমার কারো কাছেই, তাই তুমি তাকে মেরে দিলে তোমার জেল হয়ে যেত, তখন সাফার কি হতো বলতে পারো তুমি? নিভ্র এবার যেন আকাশ থেকে পড়ল। সে ভারী অবাক দাদার কথায়। নিভ্র সবকিছু গুলিয়ে যাচ্ছে। মাহবুব চৌধুরীর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে প্রশ্ন করে,
আমি জেলে গেলে সাফার কি হবে মানে কি? ওর সাথে আমার ব্যাপারটা আসছে কিভাবে? ও তো ওর জায়গায়, আমি আমার জায়গায়। এখানে ও আসার প্রশ্নই আসে না। এটা বলার মানে কি দাদাজান? নিভ্র এমন কথায় মাহবুব হেসে ফেলে উচ্চ শব্দে। তারপর আবার নিভ্র বাহু চাপড়ায়। নিভ্র দাদার এমন কাজে বিস্ময়ে বিমোহিত। তার দাদা আসলে কি বলতে চায় এটাই তার মাথায় আসছে না। মাহবুব এবার শান্ত চোখে সুইমিং পুলের পানির দিকে তাকায়। দৃষ্টি জোড়া সেদিকে স্থায়ী রেখে তিনি বলে, ভালোবাসা মস্তিষ্কের ব্যাপার না দাদু ভাই, এটা মনের ব্যাপার। তাই এটা বুঝতে হলে মনকে প্রশ্ন করো, মস্তিষ্ককে নয়। ভালোবাসা সবার জীবনেই হয়, কারো একটু আগে আর কারো একটু পরে। যেমন আমারটা বলি, তোমার দাদুর সাথে যখন আমার বিয়ে হয় সময়টা আগের যুগ ছিল, ওল্ডা ফ্যাশনের যুগও বলতে পারো। এখনকার ডিজিটাল যুগ না। তখন বিয়ে হতো না দেখে। আমি তোমার দাদুকে দেখিনি। বিয়ের দিন রাতে আমাদের প্রথম দেখা। আর প্রথম দেখার প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো ফাও কথা, এটা কিন্তু না। তখন সত্যিই আমি প্রেমে পড়েছি। তোমার দাদু শ্যামলতা ছিল। প্রেমে পড়তে হলে একটা মেয়ের মাঝে ইম্পর্টেন্ট কি লাগে জানো? তার মায়ে বাঁধানো দুটি চোখ, ঘন কালো চুল আর একটা বিলীন হতে পারবে এমন হাসি। তার চোখেই তোমার মরণ হবে। তার চুলে তুমি নিজেকে লুকাবে আর তার হাসিতে তুমি হারবে। হারিয়ে যাবে, নিজেকে বিলীন করবে। এটাই ভালোবাসা। নিভ্র এবার বিস্ময়ের চরম সীমান্তে আছে। দাদার দিকে চোখ বড় বড় করে এক অদ্ভুত প্রশ্ন করে সে, তাহলে আমি কি কাউকে ভালোবাসি? মাহবুব হেসে জবাব দেয়, প্রশ্ন করো মনকে। কার চোখের গভীরতায় তুমি আটকে গেছ? কার চুলে নিজেকে লুকাতে চেয়েছ আর কার হাসিতে তুমি প্রথমবার হার স্বীকার করেছ? ভালোবাসা সাধারণ বিষয় মনে হলেও এটা সাধারণ না। এটা সাধারণের মাঝে এক অসাধারণ জিনিস। তুমি চাইলেই যে কাউকে পছন্দ করতে পারো, কিন্তু চাইলে ভালোবাসাতে পারো না। এটা লেনদেন বা পাওয়ার আশায় হয় না, হঠাৎ হয়। তুমি বুঝে ওঠার আগেই তোমার মনের প্রান্ত সে দখল করে নেবে। ভালোবাসার ব্যাপারটা অন্তরের কাজ। মস্তিষ্ক দিয়ে একে যত ভাবতে যাবে এটা তত কঠিন হবে, কিন্তু অন্তরে হাত দিয়ে জানতে চাইলে সহজেই উত্তর পেয়ে যাবে। ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিশাল ব্যবধান আছে। ভালো লাগা সৌন্দর্যের ব্যাপার। তোমার অনেক কিছুই সুন্দর লাগতে পারে। এই যেমন তোমার কোনো জামা পছন্দ হয়েছে, এটা ভালো লাগা। নতুন জামা পেলে এটা আর ভালো নাও লাগতে পারে। ভালো লাগায় প্রাণ থাকে না। এটা টেবিল চেয়ারের মতোই নিষ্প্রাণ হয়। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, এটা ভুল। দুটি দুই প্রান্তের ব্যাপার। তুমি চাইলেই ভালোবাসায় জড়িয়ে পড়তে পারো না। এটাতে তোমার বিন্দু মাত্র নিয়ন্ত্রণ থাকে না। এটা হঠাৎ বৃষ্টির মতো। হঠাৎ বৃষ্টি যেমন তোমাকে আগমন বার্তা না দিয়েই ভিজিয়ে দেয়, ভালোবাসাও ঠিক তেমনি। এটা তোমাকে বলে আসবে না। তুমি যতই এর থেকে দূরে থাকতে চাও, তার যদি আশারই হয় সে আপনা আপনি আসবে। তুমি চলেও আটকে রাখতে পারবে না। উপরে যিনি বসে আছে এই হৃৎপিণ্ডা, তার দৃষ্টি, তাই তার নিয়ন্ত্রণেই চলে। এতে তোমার আমার হাত নেই। মাহবুব থামল। নিভ্র দিকে একবার তাকায় তিনি। নিভ্র ভাবছে, মনকে প্রশ্ন করছে, কানকে খোলা রেখেছে। মাহবুব হাসল। আবার বলা শুরু করে তিনি, ভালোবাসা মানে নিজেকে ভেঙে তুমি অন্য এক তুমিকে তৈরি করবে। ভালোবাসার ধরন ভিন্ন হলেও ভালোবাসার রং একই হয়। যেমন তোমার বাবা তোমার জন্মের পরে নিজেকে ভেঙে এক বাবাকে জন্ম দিয়েছে। তোমার মা নিজেকে ভেঙে এক মায়ের জন্ম দিয়েছে। তোমার দাদা নিজেকে ভেঙে বাবা থেকে এক দাদার জন্ম দিয়েছে। তুমি যখন নিজেকে ভেঙে আর এক তুমিকে জন্ম দিবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। এটাই ভালোবাসা। আমি সেই প্রথম রাতে নিজেকে ভেঙে স্বামীকে জন্ম দিয়েছি।
এটাই ছিল ভালোবাসার প্রথম লক্ষণ। যখন তুমি নিজের বাইরে কারো কষ্টকে নিজের করবে, তার কষ্টে নিজে কাঁদবে, কষ্টে জ্বলবে, তোমার হৃৎপিণ্ডা কলিজায় দাগ হবে, সেটাই ভালোবাসা। একটা জামা পছন্দ হয়েছে বা কারো রূপে তুমি কিছুদিন ঘুরেছ, সেটা ভালোবাসা না, সেটা পছন্দ। যদি তুমি হাজার সৌন্দর্যের মাঝেও সুন্দরকে নির্বাচন করতে পারো, সেটাই ভালোবাসা। হাজারের ভিড়ে খুঁজে পাওয়াই আসল অনুভূতি, মিশ্রিত ভালোবাসা, যাতে পছন্দ ভালো লাগার কাজ নেই, আছে শুধু অনুভূতির ক্ষমতা। যখন কারো বর্ণনা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, কারো জন্য চোখের কোটারে খুশির চাইতে অশ্রু বেশি জন্মাবে, তার ব্যথায় নিজের ব্যথা লাগবে, তার সুখের সাথে তার দুঃখকেও নিজের করবে, সেটাই ভালোবাসা, সেটাই অনুভূতি। অনুভূতির ব্যাপারে মস্তিষ্ক জবাব দিতে পারে না। এটা জ্ঞানের আদান প্রদান না, এটা হৃৎপিণ্ডার শব্দের আদান প্রদান। এটা একটা নিছক শব্দে নিজেকে ভাসিয়ে দেওয়া। ভালোবাসায় তুমি তার সামান্য জিনিসে মুগ্ধ হবে, তার রূপে রঙে নয়। তার তুচ্ছ জিনিসকেও তোমার চোখে অনেক আলাদা, অনেক সুন্দর, সবকিছুর ঊর্ধ্বে মনে হবে। এটাই ভালোবাসা। ভালোবাসা সুপ্ততা খুঁজে বেড়ায়। দৃশ্য মানে ভালোবাসা নেই, আছে পছন্দ। নিভ্র দাদার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি সত্যিই এমন? তবে সে কি ভালোবাসে কারোকে? তার মনে কেন এই কথাগুলো এত জায়গা পাচ্ছে? কেন প্রতি কথায় সাফাকে খুঁজে পাচ্ছে? তার অনুপস্থিতিতেও তার গায়ের মিষ্টি গন্ধ তার গায়ে লেগে আছে। এত পানির জাপটায়ও সে ঘ্রাণ ছেড়ে যায়নি তাকে। এটাই কি ভালোবাসা? তার হাসিতে সত্যিই কি সে বিলীন হয়েছে? সত্যিই ওই নীলাভ চোখের মায় পড়ে গেছে সে? নিভ্র দাদার মুখামুখি হয়ে বসে তারপর প্রশ্ন ছুড়ে, আমি তো ভালোবাসায় জড়িয়ে যাইনি, তবে আমাকে কেন এসব বলছো তুমি? মাহবুব এবার হু হা করে হেসে দেয়। তারপর হাসতে হাসতেই বলেছিলাম না, ভালোবাসা বলে কয় আসে না। হঠাৎ রোদে বৃষ্টি নামার মতো করে আসে। ভালোবাসায় ব্যথা আছে। ভালোবাসা বুঝার একটা মাধ্যম হচ্ছে ব্যথা। তোমার কি ব্যথা হয় না? কারো কষ্টে অধিক থেকে অধিক ব্যথা হওয়াই ভালোবাসা। ভালোবাসা না থাকলে তার জন্য তোমার খারাপ লাগবে, কষ্ট কখনোই হবে না। হুমায়ুন ফরিদি বলেছে কি জানো? ভালোবাসায় নামতে হলে এক বুক কষ্ট নিয়ে নামতে হয়, তা না হলে তুমি সফল হতে পারবে না। এটাই প্রমাণ। ভালোবাসায় ব্যথার জায়গা বেশি, হারানোর ভয় বেশি, কষ্ট বেশি। নিভ্র এবার শান্ত চোখে ভাবে। দাদাকে আনমনেই প্রশ্ন করে, তবে আমি কাকে ভালোবাসি দাদা যান? আমাকে নয়, নিজেকে প্রশ্ন করো। মস্তিষ্ককে নয়, মনকে প্রশ্ন করো। উত্তর চোখের পর্দায় পাবে। ভালোবাসায় সবচাইতে গুরুত্বপূর্ণ হল রক্ষা। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করা তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। ঠিক একইভাবে ভালোবাসাটা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন ভালোবাসার সম্মান রাখা, ভালোবাসাকে রক্ষা করা, ভালোবাসাকে নিজের মাঝে বাঁচিয়ে রাখা। ভালোবাসা কিন্তু একটা প্রাণ। এর আলাদা ভাষা আছে, আলাদা শ্বাস আছে, আলাদা আচরণ আছে, আছে আলাদা অনুভূতি। তাই একে বাঁচিয়ে রাখা মানুষের জীবন বাঁচানোর মতোই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে তাকে জিতিয়ে দিবে, এটাই ভালোবাসা। নিজের অনুভূতি চাপিয়ে দেওয়া ভালোবাসা না, সেটা জুলুম। আর ভালোবাসায় জুলুমের জায়গা নেই। আছে অনুভূতিতে সিক্ত হওয়া, আছে তাকে ভালো রাখার ক্ষমতা, আছে তার মাঝে নিজেকে তৈরি করা, তার কাছে নিজের আর এক রূপ প্রদান করাই ভালোবাসা। এটাকে বাঁচিয়ে রাখাই প্রেমিকের কাজ। প্রেম করলেই প্রেমিক হওয়া যায় না। মেয়েদের গায়ে হাত দিতে পারলেই যেমন পুরুষ হওয়া যায় না, তেমন প্রেম করলেই সবার দ্বারা প্রেমিক হওয়া যায় না। বুঝলে মাই চ্যাম্প?
মাহবুব উঠে দাঁড়ায়। মনে মনে খুব করে হাসে। যা করতে এসেছে তা হয়ে গেছে ভেবে দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের দিকে তাকায় তিনি। চাঁদটা মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে আছে। হয়তো ভালোবাসার মানুষ হয়ে তাকে দেখছে। তিনি আকাশে হাজার তারার মাঝে তার নিজের নামের তারাকে খুঁজে কিছুক্ষণ। তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও তুমি তো এখানেই আছো। আমার মাঝে আমায় ভালোবাসে। ভালোবাসা ফুরায় না, রং পরিবর্তন করে না, নাম খুঁজে বেড়ায় না, দেহের গন্ধে ভাসে না, জুলুমে বিশ্বাসী না। পবিত্রতা এর জন্ম। একে পবিত্র রাখাই ভালোবাসার মানুষের কাজ। ভালোবাসাকে রক্ষা করা প্রয়োজন। এর নাম করে দেহ বিলিয়ে নয়, নিজেদের অনুভূতি বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। নিভ্র চাঁদের দিকে তাকিয়ে চোখ বুজে মনকে প্রশ্ন করে, হৃদয়কে ভাবায়, ভালোবাসার মানে খুঁজে। সব মিলিয়ে তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি ভালোবাসায় সিক্ত। হ্যাঁ তুমি ভালোবাসায় দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ তোমার ভালোবাসার নাম সাফা। যার কষ্টে তুমি বিভক্ত হও, কলিজায় ফাটল ধরে, তার হাসিতে তুমি নিজেকে বিলিয়ে দেও। যার টোলে তুমি হার মানো, যার চোখে নিজের আর এক অস্তিত্ব খুঁজে বেড়াও। যার জন্য নিভ্রনীলকে ভেঙে গুড়িয়ে তুমি প্রেমিক হতে পা বাড়িয়েছ। তুমি প্রেমে পড়েছ। নিভ্র চোখে সাফার টোল পড়া মুখ খিচা হাসি ফুটে উঠে, যেন সাফার প্রতিটি জিনিসে প্রাণ লুকিয়ে। আর নিভ্র সে প্রাণের সন্ধানে নেমেছে। নিভ্র চোখ খুলে প্রাণ ভরে হাসে। এই হাসি নতুন দায়িত্বের হাসি, নতুন জীবন বাঁচানোর হাসি। এই হাসি ভালোবাসার হাসি। অভ্র নিজের রুমের দরজার সাথে ঠেসস দিয়ে বসে আছে। ভালোবাসায় কষ্টের জায়গাটা না থাকলেই ভালো হতো হয়তো। ভালোবাসা মানেই ভালোতে বাস করার সাথে কষ্টে ভাষা কেন হলো? কেন ভালোবাসা আসে জীবনে? কেন সুপ্ত অনুভূতি বলতে কিছু হয়? চোখের কোনো বেয়ে পানি গড়িয়ে পড়ে অভ্র, তবুও ঠোঁটে হাসি। এটাই ভালোবাসা। ভালোবাসার মানুষকে ভালো রাখাই ভালোবাসা। তার ভালো থাকায় নিজেকে ভালো রাখাই ভালোবাসা। থাক না কিছু অনুভূতি লুকানো, একটাই তো জীবন। একজন ভালোবাসার মানুষের ভালোবাসাকে বাঁচাতে পারলেই হবে। সে না হয় ভাই নামক ভালোবাসাটাই বাঁচিয়ে রাখুক। ফজরের আজান কানে ভেসে আসে নিভ্র। এখনো সে বসে আছে সুইমিং পুলের পাশে। গা এখনো খালি, চোখ শূন্যে। আকাশ বাতাস সব তার কাছে এক অদ্ভুত অনুভূতির কথা জানিয়ে দিচ্ছে। সব কিছুই তার ভালো লাগছে। নিজের জীবনে নতুন সূর্যকে খুঁজে পেয়েছে সে। নিভ্র দাঁড়িয়ে পড়ে, নামাজ পড়তে হবে। তারপর ভালোবাসা বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। সাফা আদো আদো চোখ খুলে চারদিকে তাকায়। রুমে হালকা হালকা আলো ডাকছে। সাফার হঠাৎ করেই মন খারাপ হয়। রাতের কথা মনে পড়ে যায়। মনে বিষণ্ণতা জাগে, মনে জাগে ভয়। সাফা উঠতে পারছে না। তার হাতে ব্যথা হচ্ছে খুব। রাফা তার সাথে অনেক রাত পর্যন্ত ছিল কিন্তু পড়ে চলে গেছে। সাফা বিছানার মাঝে ঘুমিয়েছিল তাই রাফার জায়গা হতো না। আর রাফা নাড়াচাড়া বেশি করে যদি সাফা ব্যথা পায় তাই চলে গেছে। অনেক রাতে ঘুম হয়েছে তাই সে এখনো উঠেনি। সাফা উঠতে চায়। মনে হয় ফজরের সময় হয়েছে। তার বিষণ্ণ হৃদয় আল্লাহর কাছেই শান্ত হবে। তাই নামাজ পড়া উচিত। বিষণ্ণতা, ডিপ্রেশন কখনো ধার্মিক মানুষকে আঁকড়ে ধরতে পারে না। অনেকেই বলে দিন শেষে সবাই একা, কথাটা ভুল। দিন শেষে আমরা কেউ একা না। মানুষ প্রকৃতপক্ষে কখনো একা হয় না। ধর্মভীরু মানুষ তো একা হওয়ার প্রশ্নই আসে না। কারণ তারা জানে দিন শেষে তাদের মালিক তাদের রবের সাথে তাদের আলাদাভাবে আলাপ হয়।
মানুষ একা না, আল্লাহ সব সময় তার সাথে থাকে। তাই বিষণ্ণ হওয়া উচিত না। যেটাকে আমরা বিষণ্ণতা বলি তা মন খারাপ। আর এই মন খাপারের সময় নিজের মালিকের কথা স্মরণ করাই উচিত। তখন আর জেলখানায় বা গভীর রাতেও একা লাগবে না। সাফা আবার উঠতে চায়, কিন্তু ব্যথা পায় হাতে। তার সারা শরীর ব্যথা হয়ে আছে। হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে। সাফা চমকায়, ভয়াত্মক চোখে সামনে তাকায়। নিভ্র দাঁড়িয়ে আছে পিছনে মুখ ঘুরে। সাফা নিজের উড়না টেনে নেয় কষ্টের সাথে। নিভ্রকে পিছন ঘুরে তাকিয়ে থাকতে দেখে সাফা হাসে। তার উড়না আগেই ঠিক ছিল, শুধু একটু এলোমেলো। সাফা অবাক হয় নিভ্রকে নিজের রুমে এভাবে এত সকালে দেখে। বিস্ময়ের সাথে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত গলায় প্রশ্ন করে, আপনি এখানে? নিভ্র ঘুরে দাঁড়ায়। সাফা থমকায়, মুগ্ধ হয়ে নিভ্র ভেজা চুল লেপ্টে থাকা দেখে। সবুজ চোখগুলো সতেজ, চোখে মুখে হাসি, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত হাসি, যা আগে কখনো দেখেনি সাফা। নিভ্র হাসি মুখে সাফার সামনে এগিয়ে এসে বলে, কেন, তোমার রুমে আসা কি নিষিদ্ধ নাকি? তা হবে কেন? কিন্তু আপনি তো কখনো আসেন না, তাই জিজ্ঞেস করলাম। এখন থেকে মাঝে মাঝে আসব। মানে? আরে তুমি অসুস্থ না, তাই দেখাশোনা করতে আসব, এই আর কি। প্রশ্ন বন্ধ করা যায় না। সব সময় এত প্রশ্ন পাও কই তুমি? সাফা অবাক। এই লোক এত কথা বলছে তাও নিজে নিজে। হলোটা কি? তাও এত হেসে হেসে মিষ্টি মধুর সুরে। সাফার মনে শিরশিরে অনুভূতি হয়। এত সুন্দর লোকটার গলার শব্দ কই আগে তো কখনো এত সুন্দর শোনায়নি। তবে আজ কেন? নিভ্র তুড়ি বাজায় সাফার চোখের সামনে। সাফা আরও অবাক। ভারী অবাক হওয়া গলায় প্রশ্ন করে সে, আপনি কি অসুস্থ নাকি? এত হাসেন কেন? তাও নিজে নিজে। কি হয়েছে আপনার? নিভ্র আবার হাসে। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় সে। সাফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে নিভ্র বলে, এক অদ্ভুত অনুভূতি হঠাৎ এসে ভিজিয়ে দিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হয়ে গায়ে জোনাকির আলো মাখিয়ে দিয়েছে। সাফা চোখ বড় বড় করে বলে, কি? সাফা হতবাক হয়ে বসে বসে ভাবছে লোকটার হলোটা কি। নিভ্র সাফার এমন চিন্তিত মুখ দেখে মিটমিটিয়ে হেসে ওঠে। সাফা নিভ্র এমন হাসিতে ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই সাফার চেনা নিভ্রকে অচেনা লাগছে। নিভ্র এমন রূপের সাথে সে আগে পরিচিত হয়নি। তাই এখন সে বিস্ময়ে তাকিয়ে আছে। নিভ্র সাফার দিকে তাকিয়ে এবার বলে, নামাজ পড়বে মনে হয়? সাফা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায়। নিভ্র সাফার উত্তর পেয়ে সাফাকে অবাক হওয়ার আর এক ধাপ উপরে নিয়ে নিজের কোলে তুলে নেয়। সাফার যেন জ্ঞান হারাবে হারাবে ভাব। সাফার হঠাৎ করেই হিচকি শুরু হয়। সারা শরীর ঝনঝন করে কেঁপে ওঠে। নিভ্র গেঞ্জির কলার চেপে ধরে সাফা চোখ বুজে হিচকি দিয়ে যাচ্ছে। নিভ্র ওয়াশরুমের দিকে যেতে চেয়েও যেতে পারল না। সাফার হঠাৎ করেই হিচকি ওঠার কারণ তার জানা নেই। ভ্রুজোড়া কুচকি এসে কিছুক্ষণ সাফার খিচে থাকা মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সাফাকে সোফায় বসিয়ে নিভ্র জগ থেকে পানি গ্লাসে ডাহলে সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে গ্লাস নিতে গিয়েও পারল না। নিভ্র গ্লাস মুখে এগিয়ে দিয়ে সাফাকে পানি খেতে ইশারা করে। সাফা চরম অবাক। নিভ্র এত ক্যারি ভাব যেন তার উপরই ভারী হচ্ছে। সাফা বিস্ময়ে হতবাক হয়ে নিভ্র চোখের দিকে তাকিয়ে আছে। এই সবুজ চোখে কি যেন আলাদা মনে হচ্ছে, যা এতদিন সে দেখেনি। তবে কি হতে পারে? সাফা তাকিয়ে থাকা অবস্থায় পানি না খেয়ে হিচকি দিতে দিতে নিভ্রকে উদ্বেগের সাথে প্রশ্ন করে,
আপনি ঠিক আছেন তো? নিভ্র সাফার এমন প্রশ্নে এবার বিরক্ত। মনে মনে ভাবে তার কি হয়েছে, মানে কি? প্রেমেই তো পড়েছে, পাগল তো হয়নি। এই মেয়ে এমন অদ্ভুত প্রশ্ন কিভাবে করতে পারে? সবকিছুতে সাফার কৌতূহল বেশি। নিভ্র বিরক্তর মাত্রা বাড়িয়ে সাফার মুখের দিকে সরু চোখে তাকিয়ে জবাবে বলে, তোমার কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? সাফা বেক্কেল বনে গেছে। দ্রুত সে বলে ওঠে, আরে না না, এমন মনে হবে কেন? আমি কি এমনটা মনে করতে পারি? না তো। আসলে আপনি সকাল থেকে কেমন কেমন বিহেভ করছেন, তো তাই মনে হচ্ছে আপনি অসুস্থ, তাই এমনটা বলেছি। নিভ্র সাফার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটা মুহূর্তেই নিজের মুখে ইনোসেন্ট ভাব ফুটিয়ে তুলতে পারে। তখন সাফাকে মারাত্মক লাগে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি মারাত্মকভাবে এই ইনোসেন্ট ভাবের কবলে আটকে গেছি। মারাত্মক তার প্রহার, যা ঘায়েল করছে আমাকে। নিভ্র গ্লাস টেবিলে রেখে সাফার ডাহান হাত নিজের হাতের ভাঁজে নেয়। সাফা চমকে তাকায়। হিচকির মাত্রা বাড়ে। ভয়াত্মক চোখে তাকায় নিভ্র দিকে। সাফার এমন বড় বড় চোখে তাকানো দেখে নিভ্র হাসে। সাফা আরও বিস্মত। নিভ্র সাফার হাত নিজের কপালে ছোঁয়ায়। সাফার সম্পূর্ণ কিশোরী শরীর কেঁপে ওঠে। কলিজায় শিরশিরে অনুভূতি হয়। নিভ্র কপাল ঠান্ডা। সাফা হাসফাস করে। নিভ্র হাত নামিয়ে বলল, দেখলে তো জ্বর নেই, তার মানে আমি সুস্থ। তোমার মতো কথায় কথায় আমি চিৎপটাং হয়ে যাই না। আমি সাহসী পুরুষ, ভীতু সাফা না, যে কথায় কথায় অসুস্থ হয়ে যাব। সাফার রাগ হয়। রাগী চোখে তাকিয়ে কড়া গলায় বলে সে, আমি ভীতু? আমি চিৎপটাং হয়ে যাই? তা নয়তো কি? দেখেন, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, আর এখন আমাকেও তা মনে করছেন। আমি মোটেও ভীতু না। ভীতু হবে আপনার বউ। নিভ্র হাসল। জবাবে বলল, আমি কি একবারও বলেছি আমার বউ ভীতু হবে না? অবশ্যই আমার বউ ভীতু। সাফা এবার দমে যায়। নিভ্র আবার হেসে বলে, দেখলে পানি খাওয়া লাগল না, তার আগেই তোমার হিচকি গায়েব। সাফার হুঁশ হয়। নিজের গলায়, ঠোঁটে হাত দেয় সে। তারপর ভাবে সত্যিই তো তার হিচকি গায়েব, যেখানে পানি খেলেও ভালো হয়ে যায়। সাফা হেসে ফেলে। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি। সাফাকে আবার নিজের কোলে তুলে নেয়। সাফা ভাবে তার তো পায়ে না হাতে ব্যথা, তাহলে তাকে কোলে তুলে নেওয়ার মানে কি? সাফার নাকে নিভ্র গায়ের মোহনীয় ঘ্রাণ বাড়ি খায়। সাফার কাছে সে ঘ্রাণে নিজেকে মাতাল মাতাল লাগে। নিজের অজান্তেই নিভ্র বুকে মাথা রাখে। নিভ্র থামে। ভয়ঙ্কর কম্পনের জন্ম হচ্ছে তার বুকে। ভুকপুকানিটা হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ভয়াবহ শব্দ করছে বুক। সাফা সে শব্দ শুনে। তার নিজের বুকের শব্দও প্রহর করে দ্রুত গতিতে বাড়ে। নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে সাফাকে নামিয়ে দেয়। সাফার হুঁশ ফিরে। নিভ্র বুকে এভাবে আলিঙ্গন করে থাকাটা তার কাছে লজ্জার মনে হচ্ছে। লজ্জায় সাফার মাথা নুয়ে আসে। নিজেকে নিজে মনে মনে বলে, ছি সাফা, তোর কি লজ্জা নাই? এভাবে উনার বুকে জাপটে পড়ার মানে কি? না জানি উনি কি ভেবেছে। ছি। নিভ্র মনে শীতলতা বিরাজ করছে। সাফা লজ্জায় লাল হয়ে ওয়াশরুমের দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। হাতে ব্যথা হয় তীব্র। তার চেয়ে তীব্র বুকের ব্যথা। সাফা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। নিভ্র মুচকি হেসে বাহির থেকে ঠেস দিয়ে বুকে হাত দিয়ে ভাবে, ভালোবাসা আসলেই ভয়ঙ্কর জিনিস। নিউ জেনারেশনের চাইতে ওল্ডার জেনারেশন এটা বেশি ভালো জানে। যেমন তার দাদা কাল রাতে কত সুন্দর করে বর্ণনা দিয়েছে।
তারা আসলেই সত্যিকারের ভালোবাসার সন্ধানে প্রেমে পড়েছিল, দেহের সন্ধানে নয়। সাফা দরজায় ঠেস দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। দুজন দুজনের পিঠের সাথে লেগে আছে। দূরত্ব শুধু একটা দরজার দেয়াল। সাফা নিজেকে আয়নায় দেখে। লজ্জায় তার গাল লাল হয়ে আছে। হাত ভর্তি পানি নিতে হাতটা কাঁপে খুব। ব্যথায় চোখে পানি আসে। কষ্টের সাথে সে অজু করে হাতের ব্যান্ডেজ ভিজিয়ে ফেলে সম্পূর্ণ। সাফা দরজা খুলে বাহিরে এসে নিভ্রকে পেল না। বিছানায় তোয়ালে রাখা। হয়তো রেখে চলে গেছে। নিচে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। সাফার খুশি লাগে এত সুন্দর করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে দেখে। সাফা নামাজ পড়ে। ব্যথায় তার হাত থেকে রক্তক্ষরণ হয়। মুনাজাত করতে গিয়ে হাত খুব করে কাঁপে। সাফার হাত পড়ে যাবে এমন সময় নিভ্র রুমে আসে। সে ভেবেছে নামাজ পড়া হয়তো শেষ। সাফার হাত পড়ে যাচ্ছে বারবার। সাফার ব্যথা হয় খুব। নিভ্র চোখ বুজে সাফার দুহাতের মাঝে নিচে হাত দেয়। সাফা মাথা ঘুরিয়ে তাকায়। নিভ্র চোখ বুজে বসে আছে। সাফা হাসে। লোকটা চোখ বুজলেও কত সুন্দর লাগে। ভাগ্যিস নামাজ পড়া শেষ। তা না হলে নিভ্রকে এভাবে দেখার অভিযোগে তার যে কি হতো কে জানে। সাফার মুনাজাত শেষ হয়। নিভ্র সাফার হাত দেখে ভয় পেয়ে যায়। দুই হাতের ব্যান্ডেজ রক্তে ভরে উঠেছে। ব্যান্ডেজও ভিজে গেছে। নিভ্র সাফার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, পানি দিয়ে অজু না করেও অজু করা যায় সাফা। যেহেতু তুমি অসুস্থ আল্লাহ সব রকমের সুবিধা দিয়েছে আমাদেরকে। সমস্যা হলে অজু করার নিয়মও আছে ভিন্ন তুমি জানো না? সাফা ভাবে। তারপর তায়াম্মুম করার কথা মনে পড়ে। এটা তার মনে ছিল না। সাফা হেসে বলে, করা তো শেষ এখন বলে কি হবে? তুমি নিজের ক্যারোলেস ভাব পাল্টাবে না? এটাই প্রতিজ্ঞা করেছ মনে হয়। আজীব মেয়ে। উঠো। বকেন কা? সাফা গাল ফুলিয়ে বলে। নিভ্র হেসে মেনে মনে বলে বিয়ের পরে না হয় আদর করে দিব। কিন্তু মুখে বলতে পারে না কথাটা। মনেই রয়ে যায়। সাফাকে কোলে তুলে নিয়ে নিভ্র মজা করে বলে, এত বড় হয়েও কোলে ওঠার সুযোগ পাচ্ছ তাই হাত ছাড়া করতে চাও না? মনে হয়। সাফা চোখ রাঙিয়ে তাকায়। নিভ্র সাফাকে বসিয়ে দেয়। হাতে ব্যান্ডেজ খুলে দিতে দিতে বলে, ভয় পেয়েছি এবার আর এদিকে রাগী চোখে তাকাতে হবে না। চোখ বুঝ। তা না হলে তুমি আবার সেন্সলেস হয়ে যাবে। চোখ বুঝতে বলেছি না বুঝো। সাফা চোখ বুঝে। পাতাগুলো খিচে। নিভ্র তাকিয়ে থাকে কতক্ষণ টোলের দিকে। তারপর হাত ব্যান্ডেজে মন দেয়। সাফা কিছুক্ষণ পরপর মুখ কুঁচকে উঠে। নিভ্র ফু দিয়ে দিয়ে হাত ব্যান্ডেজ করে। রাফা মাত্র রুমে ডাকতে গিয়েই এই দৃশ্য দেখে। রাফা আকাশ থেকে পড়েছে মনে হয়। ভয়ঙ্কর চোখে সে নিভ্র দিকে তাকিয়ে আছে। নিভ্র এত সকালে সাফার রুমে? হাতে ব্যান্ডেজ করছে? ব্যান্ডেজ তো পরেও করতে পারত। এত সকাল সকাল? রাফার রাতের কথা মনে পড়ে। মিটমিটিয়ে হেসে সে বাইরে চলে আসে। মনে মনে বলে ভাই তু তো গিয়া কামছে। ডাইনিংয়ে বসে আছে সবাই। বাড়ির সবাইকে ডাইনিংয়ে একসাথে দেখে মাহবুব চৌধুরীর বেশ ভালো লাগছে। নিভ্র আছে টেবিলে। নিভ্র তার মায়ের সাথে এখন একটু একটু কথা বলে। আজকে নিভ্রকে টেবিলে দেখবে এটা মাহবুব জানত। তাই তিনি হাসছে। রাজীব চৌধুরী প্রশ্ন করে, বাবা একা একা হাসছ কেন? আমাদেরকেও বলো আমরাও হাসি। ভালোবাসি তাই খুশি খুশি থাকি সাথে হাসি। মাহবুব হেসে হেসে বলে। সাথে সাথে নিভ্র কেসে ওঠে। কারণ সে আর চোখ সাফাকে দেখছিল আর মিটমিটিয়ে হাসছিল। নিভ্র এমন কাণ্ডাহ কারো চোখেই ধরা পড়েনি মাহবুব ছাড়া।
যদিও কথাটা তিনি এমনই বলেছে, তবুও নিভ্র কাশি শুনে সবাই তার দিকে তাকায়। অভ্র পিঠ চাপড়ে পানি দেয়। নিভ্র পানি খেতে খেতে দাদার দিকে তাকায়। তিনি এবারও হাসছে। নিভ্র চোরের মতো চোখ নামিয়ে নেয়। সাফাকে ইফতেখার খাইয়ে দেয়। সবার খাওয়া দাওয়া শেষে মাহবুব সবার উদ্দেশ্যে বলে, সবাই সব গুছিয়ে নিবে, কালকে আমরা রওনা হব। সাফা অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় যাবেন দাদাজান? আমি না, আমরা সবাই যাব সিলেটে। রাফার বিয়ে সেখানেই হবে। নিশানদের আর আমাদের গ্রামের বাড়ি সেদিকেই, তাই সবাই মিলে সেখানে যাব। বিয়ে আমাদের বাড়িতেই হবে। রাফার দাদিজানের ইচ্ছা ছিল এটা। আমাকে নিবেন? সাফা খুশি হয়ে বলে, তুমি ছাড়া তো আমরা যাবই না, তুমিই তো আসল। সবাই হাসে। নিভ্র নিজেকে চোর মনে হচ্ছে। সবাই তার দিকে কেমন করেই তাকাচ্ছে। রাফা সাফাকে জড়িয়ে বলে, মিষ্টির দোকান ছাড়া তো আমি বিয়েই করব না। অভ্র কাটাকাট বলে, তোর মুখে এটা মানায় না। যে নিজের বিয়ের ব্যবস্থা নিজে করে সে বুঝি একজনের জন্য বিয়ে করবে না? এটাও বিশ্বাস করতে হবে আমাদেরকে। আহাম্মক নাকি আমরা? রাফা চোখ রাঙিয়ে চেঁচিয়ে উঠে, ভাইয়া। সবাই হাসে খিলখিল করে। নিভ্র নিজের রুমে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে ফেলেছে। বারান্দা ভর্তি সাদা গোলাপের চারা লাগিয়েছে। সাথে কিছু আলাদা গোলাপও আছে, যেমন কালো, হলুদ, হালকা গোলাপি, লাল টকটকে। নিভ্র নিজের বারান্দায় দাঁড়িয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। নিভ্র বারান্দায় চোখ বুলিয়ে হাসে। মুখে বলে, আসলেই সুন্দর লাগছে। ফুলগুলো তোমার মতোই সুন্দর। শুধু তুমি আমার হলেই হয়। কিন্তু তুমি কি হবে আমার? নিভ্র হাসি মিলিয়ে যায়। সাফা যদি তাকে পছন্দ না করে, তার মনে যদি অন্য কেউ থাকে, সে যদি কাউকে তার মতো করেই ভালোবাসে, তখন কি করবে সে? নিভ্রর দম আটকে আসে। ভয় জাগে মনে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা খুঁজে বেড়ায়। সাফার চাঞ্চল্যতায় তার মনের কথা খুঁজে বের করা কঠিন একটা কাজ। নিভ্র মনে মনে ঠিক করে সাফার মনের খবর আগে জানতে হবে, তারপর সে জায়গা করবে মনে। জুলুম করে নয়, ভালোবেসে জিততে চায় সে। রাফা সাফার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। সাফা পা গুটিয়ে বসে আছে। রাফা একবার সাফার দিকে তাকায় তো একবার জামা গুছিয়ে নিচ্ছে। সাফা খুশি, তার চোখে মুখে আনন্দ দেখার মতো। রাফা সাফার দিকে তাকিয়ে বলে, মিষ্টির দোকান মনে হয় খুব খুশি? হুম, অনেক। বাবার সাথে কতদিন পরে দেখা করতে পারবো। আহ, কি মজা হবে। আপু, তোমাদের বাড়িতে কে কে আছে? অনেকেই আছে, তবে একটা ডাহনজারাস প্রাণী আছে, তার থেকে একটু দূরে থাকবে। সে আসলেই ডাহনজারাস। সাফা অবাক হয়ে বলে, আপনারা কি বাঘ পালেন বাড়িতে? রাফা হেসে বলে, সে বাঘ না, হায়নার মতো, নেকড়ের মতো মারাত্মক। সব সময় হামলে পড়তে চায়, বিশেষ করে তোমার উপর পড়বে। সুন্দর মেয়েকে তার পছন্দ না, তার উপর তুমি তো নি, আর বলতে চেয়েও বলল না। হেসে সাফার হা হয়ে আসা মুখ মিলিয়ে দেয়। বলেন কি আপু? এত ডাহনজারাস প্রাণী বাসায় রাখার মানে আছে বলেন? চিড়িয়াখানায় দিয়ে দিচ্ছেন না কেন? আর এগুলোও বাড়িতে রাখার মতো প্রাণী নাকি? বাঘ না হয় সুন্দর আছে, তাই মানুষ শখে পড়ে কেউ কেউ পালে, কিন্তু নেকড়ে এটা রাখার মতো প্রাণী নাকি? কিছুই করার নেই, আমি তো চাই না। মন চায় চিড়িয়াখানায় রেখে আসি, কিন্তু মামার মেয়ে বলে কথা, তার উপর বেস্ট বিজন্যাস ম্যানের মেয়েও।
সাফা যেন আকাশ থেকে টুপ করে পড়েছে এমনভাবে হা করে তাকিয়ে আছে রাফার দিকে। বলে কি এই মেয়ে? ভাইও সকাল থেকে কেমন কেমন বিহেভ করছে আর এখন বোনটাও কেমন পাগলের মতো প্রলেপ বকছে। সাফা হা করে প্রশ্ন করে, কি বলছো আপু? তোমার মামার মেয়ে একটা নেকড়ে, তোমার মামি কি মানুষ? হুম, মামি মানুষ। মানুষের পেট থেকে নেকড়ে কেমনে হয়? আপু কি সব বলছো মাথার উপর দিয়ে যাচ্ছে? মানুষের বাচ্চা নেকড়েও হতে পারে? আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার! তোমাদের কি কামড়ে দেয় না? না, ভাইয়াদেরকে দিতে চায় বেশি। আমাকে দিবে না, তবে তোমাকে দেওয়ার সম্ভাবনা আছে বেশি। ভাইয়াদের চাইতেও তোমার ঝুঁকি বেশি। সাফা এবার ভয় পাচ্ছে। এরা কেমন মানুষ একটা নেকড়ের সাথে থাকে? আর নেকড়েটা আবার মানুষের বাচ্চা। সবাই পাগল নাকি? কি সব বলছে? সাফার মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে এসব মানুষের মাঝে। সাফা নিজে নিজেই বলে, সাফা, তোকে তো গিলে খেয়ে ফেলবে মনে হয়। তুই বরং তোর বাবার কাছে চলে যাস, তাও তো নেকড়ের হাতে মরতে হবে না। আল্লাহ, শুনেছি নেকড়ে অনেক অসভ্য প্রাণী হয়, দয়ামায়াবিহীন। রাফা হাসে শব্দ করে। সাফার মুখের চুপসানো ভাব দেখে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। সাফা রাফার হাসির মানে বুঝতে পারছে না, তাই হা করে তাকিয়ে আছে। রাফা সাফার গাল টেনে বলে, আরে নিভ্রু, ভাইয়া আছে না, ভয় কিসের? ভাইয়া এসব নেকড়ে, বাঘ, সাপ, কালসাপ, কুমির থেকেও ভয়ঙ্কর প্রাণী সিংহ আর রাজা রাজাই থাকে, বুঝলে? ভাইয়া বাঁচাবে তোমাকে, নেকড়ে হোক আর সাপ হোক, সবকিছু থেকে। ডাহিন্ট ওয়ারি ডাহার মিষ্টির দোকান। সাফা আহাম্মকের মতো তাকিয়ে আছে। এছাড়া তার কিছু করার নেই। তার মনে হচ্ছে সে ভুল করে চৌধুরী ভিলা ফেলে চিড়িয়াখানায় চলে এসেছে, তাও ভয়ঙ্কর প্রাণীদের মাঝে ইনোসেন্ট বাচ্চা মেয়ে হয়ে। বেচারি সে। সাফা নিজের রুমে পায়চারি করছে। চুলগুলো আছড়াতে চাইছে কিন্তু হাতের ব্যথার জন্য পারছে না। মাথার চুলগুলো তার এলোমেলো হয়ে আছে, এতে সে প্রচণ্ড বিরক্ত। চুল বড় রাখলে যতটা সুন্দর লাগে, একে যত্ন করতে ততটাই কষ্ট। সাফার চুল আছড়াতে এমনই হিমশিম খেতে হয়, তার উপর আবার এখন হাতে ব্যথা। সাফা হাত দিয়ে সামনে আসা চুলগুলো পিছনে সরাতে চায়, কিন্তু ব্যথার জন্য পারছে না। সাফা ডাহরেসিং টেবিলের সামনে বসে উড়না ঠিক করে চিরুনি হাতে নেয়, খোপার কাঠি টেনে খুলে ফেলে। পরক্ষণেই তার লম্বা সিল্কি সরু চুল এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাফার পিঠ জুড়ে তার চুলেরা লেপ্টে আছে। কিছু অবাধ্য চুলে সাফার চোখে মুখে আছড়ে পড়েছে। সাফা সেগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। হাতে টান লাগে, কাটা জায়গায় ব্যথা হয়। হাত থেকে কেউ চিরুনি টানতেই সাফা চমকায়, গোল গোল চোখে পিছনে ঘুরে তাকায়। দ্রুত ঘোরার কারণে সাফার চুল পিছনে থাকা ব্যক্তির গায়ে আছড়ে পড়ে। সাফা অবাক চোখে তাকিয়ে আছে তার পিছনে থাকা লোকটার দিকে। সাফার ভাবনার বাহিরে গিয়ে লোকটা তার চুলগুলো হাত দিয়ে মুখ থেকে সরাতে ব্যস্ত হয়। সাফা চরম চমকায়িত চোখে তাকিয়ে বলল, আপনি চিরুনি নিলেন কেন? নিভ্রু হাসে, তারপর চিরুনি চুলের পাশে চালাতে চালাতে বলল, যা পারো না তা সবসময় তোমার করতে ভালো লাগে না? আর হাতে ব্যথা রাফাকে ডাকলেই পারতে, তা না করে নিজের চালাকি দেখাতে নেমে পড়েছ। এবার সামনে ঘুরো, আমার সমস্যা হচ্ছে। নিভ্রু শান্ত ভঙ্গি। সাফা যেন শিহরিত। নিভ্রকে এখন মনে হচ্ছে সে পার্লের কাজ পারে, তার চেয়ে ভালো কেউ চুল আছড়াতেই পারে না। সেই বেস্ট এই কাজের জন্য। সাফা এক হাতে নিজের চুল ধরে সরিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি কেন চুল আছড়াতে যাচ্ছেন? আমি নিজেই করতে পারব।
সরে দাঁড়ান। আর আছড়াতে পারেন আপনি চুল? নিভ্র বিরক্তি নিয়ে সরু চোখে তাকাল। তারপর বলল, নিভ্রনীল পারে না এমন অনেক কম কাজ আছে। তাই সামনে ফিরে বসো। সাফা এবার ভারী অবাক। এই লোকের হলো কি? নিভ্র সাফার বাহুতে হাত দেয়। সাফার শিরশিরে অনুভূতি হয়। আবেশে তার চোখজোড়া বুজে আসে। নিভ্র আয়নায় সাফার প্রতিবিম্ব দেখে। লজ্জায় লাল হতে মেয়েটার সময় লাগে না। একদম বহুরূপী বলা যেতে পারে। মেয়েরা বহুরূপী হয়, এটা তার জানা ছিল না। সাফাকে না দেখলে অনেক কিছুই তার জানা হতো না। সাফার বুক কাঁপে। অদ্ভুত অনুভূতি হয়। নিভ্র চুলে চিরুনি চালাতে চালাতে প্রশ্ন করে, এই চুল সামলাও কিভাবে? আমি তো একটু আছড়াতে পারছি না। সাফা হাসে। চোখ খুলে নিভ্র দিকে তাকায়। নিভ্র ব্যস্ত তার কাজে। জীবনের সব মনোযোগী সাফার এই চুলে ডাহলে দিয়েছে। মনে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে চুল দেখছে। সাফা কিছুক্ষণ নিভ্র দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, সবাইকে দিয়ে সব হয় না। নিভ্র কথাটা গায়ে লাগে। তার ধারণা তাকে দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে সবই হয়। আর এটা তো সামান্য চুল, যেখান সে কত কাজ করে দিনে। নিভ্র বিদ্রূপের সুর তুলে বলে, আমি এক হাতে যেমন মারামারি করি আর এক হাতে মডেলিংয়ের শুটিং করি, দুহাতে আবার হার্ট সার্জারি করি। সো ডাহিন্ট আন্ডারএস্টিমেট মিউকে। চুল আছড়ানো আর হৃদপিণ্ডার উপর ছুরি চালানো এক না মিস্টার অলরাউন্ডার। যেহেতু মিস্টার অলরাউন্ডার বলেছ সেহেতু এটার মিনিংসও জানো মনে হয়, তাই চুপ করো। সাফা চুপ করে মুখে আঙ্গুল দেয়। নিভ্র চুল নাড়াচাড়া করে। এদিকে একবার ওইদিকে একবার করে সে হাঁপিয়ে উঠে। তবুও হাল ছাড়ে না। চুল মেয়েদের ইম্পর্ট্যান্ট জিনিস। আর তাকে যদি সাফার কেউ হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় তাহলে এটাও শিখতে হবে। নিভ্র সাফার ঘাড়ের নিচে হাত দেয়। সাফা হকচকিয়ে ওঠে। শরীরে কাঁপনি দিয়ে ঝাঁকি দেয়। নিভ্র ভ্রুকুচকে তাকায়। তারপর বিরক্তি ভঙ্গিতে বলে, নাড়াচাড়া করছো কেন? আমার ডাস্টার্ব হচ্ছে। তুমি চাও আমি যাতে না পারি? তাই তুমি কিছুক্ষণ পরপর ডাস্টার্ব করেই চলেছ? দুষ্টমি করার বয়স পুড়িয়ে গেছে অনেক আগেই, তবুও তুমি করছো। আজীব মেয়ে তুমি। আমি কি করলাম? আপনি আর বলতে পারল না। চুপ করে গেছে। নিভ্র ঘাড়ের চুল একপাশে নিয়ে আসে। চুল থেকে একটা ঘ্রাণ নাকে বাড়ি খায়। নিভ্র থমকায়। একটু গভীরভাবে চুলগুলো দেখে। তার এই চুলে নিজেকে লুকাতে ইচ্ছে করছে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। মনে মনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভয়াবহ হয় মেয়েরা। এদের থেকে বাঁচা মুশকিল। তবে ছেলেরা বাঁচতে চায়ও না, হারাতে চায়। এদের মাঝে হারিয়েও হয়তো আনন্দ আছে। নিভ্র মুচকি হাসে। সাফা সে হাসি দেখে। তার মনে হচ্ছে কত ফিলিংস লুকিয়ে আছে লোকটার মাঝে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। নিভ্র সাফার চুল যত্নের সাথে আছড়ে দিচ্ছে। দরজায় দাঁড়িয়ে ইফতেখার সে দৃশ্য দেখে। জীবনে সবচাইতে ভয়ঙ্কর জিনিস দেখেও মানুষ এতটা চমকায় না যেটা তিনি এখন চমকাচ্ছে। তার মনে হচ্ছে জেগে স্বপ্ন দেখছে। তা না হলে এটা হওয়ার কথাই না। তিনি কিছুক্ষণ তাকিয়ে নিজের ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েও পারল না। মুচকি হাসি আপনা আপনি তার ঠোঁট ছুঁয়ে গেছে। তারপর পা ফেলে রুমর দরজা থেকে সরে আসে। তার পাশেই অব্র ছিল, তিনি খেয়াল করল না। অব্র বুকে হাত রাখে। বা পাশটা ব্যথায় চিনচিন করে উঠে। সাফাকে দেখতে এসেছিল। এখন কেমন আছে জানতে ইচ্ছে করেছে প্রবলভাবে। তাই আশা। তবে এখন থাকতে চায় না। তারপর সেও ধাপ ধাপ পা ফেলে জায়গা ত্যাগ করে। নিভ্র কপালে ঘাম জমে।
এসি অন থাকার পরেও তার অবস্থা খারাপ। মনে মনে বলে, ছেলেদের এই চুলে লুকাতে ইচ্ছে করে। আরে তোরা বসে বসে বউয়ের চুল আছড়ে দিস, তারপর দেখি কিভাবে লুকাতে চাস। ও ও আল্লাহ, তাই তো বলি মেয়েদের মাথা বেশিরভাগ সময় এত গরম থাকে কেন? এবার বুঝলাম, এত বড় চুলগুলো সামলাতেই বেচারিদের অবস্থা খারাপ হয়। তবে তুমি চিন্তা করো না সাফা রানী, আমি আছি তো। আমিই তোমার এই চুল সামলে দিব এবং এতে নিজেকে লুকায়িত করব। নিভ্র হেসে হেসে চুল আছড়ে দিচ্ছে। সাফা অবাক হয়, লোকটার মাঝে বিরক্তি কাজ করছে না কেন? সে নিজেই যেখানে এই চুল আছড়াতে গিয়ে বিরক্ত হয় সেখানে ঘাম ঝরিয়েও লোকটা হাসছে। নিভ্র বহু কষ্টে ঘণ্টা খানিক লাগিয়ে এলোকে সে চুলগুলোর একটা গতি করতে পেরেছে। নিভ্র সাফার চুল বাঁকিয়ে কাঠি লাগিয়ে দেয়। তবে এটাও সে পারত না যদি ইউটিউব বাবা না থাকত। নিভ্র বিশ্বজয় করেছে এমন করে হাসে। তার হাসি যেন ধরছেই না। যে ছেলে দিনে আল্লাহর রহমতে 4-5 জনের জীবন বাঁচিয়েও এত হাসে না, সে চুল বেঁধে যেন বিশ্বজয় করেছে এমন হাসি হাসছে। সাফা ভারী অবাক, হা করে নিভ্রকে দেখছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? নিভ্র সাফাকে নিজের দিকে ঘুরিয়ে দেয়। তার সামনে ফ্লোরে বসে পড়ে। সাফা হিতাহিত জ্ঞানশূন্যের মতো করে তাকিয়ে থাকে। নিভ্র ঠোঁটজোড়া চেপে কপাল কুঁচে হেসে বলে, দেখলে আমি পারেছি। ওয়াও, আমি পেরেছি। তুমি বুঝতে পারছো আমি চুল বাঁধতে পেরেছি? ইয়াহুহুহুহু। সাফা বাকরুদ্ধ। নিভ্র চোখ চকচক করছে। নিজেকে সামলাতেই পারছে না সে। নিভ্র সাফার চোখে চোখ রাখে। তারপর বলে, আমার বউয়ের চুল বাঁধতে পারব। বউকে কষ্ট করতে হবে না। সাফা স্তব্ধ। নিভ্র মুখে বউ কথা শুনে তার শিরশিরভাবে বেড়ে গেছে। তবে তা বুকে। নিভ্র হয়তো কেউ পছন্দের আছে। তাকে হয়তো নিভ্র প্যাসেন্ট হিসেবেই দেখে। সাফা নিজের মনকে সামলাতে লাগে। মনে মনে ভাবে সে খুব লাকি হবে যে নিভ্র হবে। নিভ্র উঠে দাঁড়ায়। একটু ঘুরে ঘুরে দেখে। তারপর বলে, একটু এদিক সেদিকে হয়েছে। আরও কয়েকবার বাঁধলে ঠিক হবে। সাফা সহজ ভাষায় বলে, আমারটা আর বাঁধতে হবে না। নিজের বউয়েরটা বেঁধে দিন। নিভ্র কষ্ট হয়। তীব্রভাবে ব্যথা হয় মনে। সাফা কি তাহলে তাকে পছন্দ করে না? নাকি সাফার চোখে তার অনুভূতিগুলো ধরা পড়ছে না? সাফা এতটা নির্বোধ নয়। তবে কেন বুঝতে পারছে না? এটা তার মনের সুপ্ত অনুভূতি। নিভ্র রাগ হয়, সাথে কষ্ট। নিভ্র সরে দাঁড়ায়। অভিমানের দৃষ্টিতে সাফার দিকে তাকায়। সাফার চোখ তখন ফ্লোরে। সে যদি নিভ্র চোখে নিজের চোখ রাখত তখনই বুঝতে পারত কতটা ব্যর্থতা লুকিয়ে আছে। কতটা কষ্টে সে ভুগছে। কলিজার খাজে রক্তক্ষরণ হচ্ছে কিভাবে। নিভ্র গতি পাল্টায়। সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে হাঁটা দেয়। সাফা নিভ্র দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। নিভ্র ঘুরে তাকায়। রাগে তার মাথার দুপাশের নীল রগ ফুলে উঠছে। এত কষ্ট করে সে চুল বেঁধে দিয়েছে এই ধন্যবাদ নামক পরপর শব্দটা শোনার জন্য? নিভ্র নাক ফুলিয়ে শ্বাস নেয়। সাফা এর অর্থ খুঁজে, কিন্তু পায় না। নিভ্র ঝাঝালো গলায় বলে, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। নিভ্রনীল ধন্যবাদ পাওয়ার জন্য কিছু করে না, দায়িত্ববোধ থেকে করে। নিভ্র দাঁড়াল না। সাফা হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিভ্র যাওয়ার পানে। নিভ্র কথার আগা মাথা কিছুই সে বুঝতে পারছে না। হঠাৎ করেই এভাবে রেগে গেল কেন? আজীব তো। সাফার কানে দায়িত্ববোধ কথাটা আটকে আছে। বুক চেপে কষ্ট হয় তার। শুধুই ডাক্তার হিসেবে রোগীর প্রতি সে দায়িত্ববান।
এটাই সাফার চুল বেঁধে দেওয়ার জন্য একমাত্র কারণ ছিল? আর সাফা যে অনুভূতির কথা ভেবেছে তা নিছক মিথ্যা ভাবনা ছিল? সাফার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে কয়েক ফোঁটা। কষ্টে দম আটকে আসে তার। নিভ্র নিজের রুমে এসে টেবিলের উপরের কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে। সাথে সাথে এক বিকট শব্দ হয় রুম জুড়ে। এত রাগ কেন হচ্ছে তার এটা নিভ্র বুঝতে পারছে না। রাগে হাত বাড়ি দেয় বুকশেলফের সাথে। নিজের কাটা হাতের দিকে তার তেমন চিন্তা নেই। তার সব চিন্তা জুড়ে সাফার বসবাস। সাফা তাকে কেন বুঝতে পারছে না এটাই নিভ্র মাথায় আসছে না। তবে হাল ছাড়বে না নিভ্র। সাফার মনের কথা জানতে হবে। নিভ্র নিজের মনকে ঠিক করে। তবে সাফা তাকে ধন্যবাদ বলায় এবং বউয়ের কথা আলাদাভাবে বলায় সে রেগে আছে সাফার প্রতি। নিভ্র নাক ফুলিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথায় পানি দিবে সে। ইদানিং এত অল্পতে রেগে কেন যায় সে এটা বুঝতে পারছে না নিভ্র। নিচে চিৎকারের শব্দে সাফার ঘুম ভাঙে। কান্নার চক্করে পড়ে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি সে। সাফা মুখ ধুয়ে এসে নিচের দিকে যায়। সবাই সোফার দিকে তাকিয়ে আছে। কি আছে সোফায়? সাফা দ্রুত পায়ে হাঁটে। ইফতিখারের মাথা পানি দিতে দেখে সাফা উত্তেজিত হয়ে পড়ে। তার কাছে বাসে প্রশ্ন করে, আম্মুর কি হয়েছে আঙ্কেল? শাখাও তো ঔষধের পাতা দেখতে দেখতে বলে, ডায়াবেটিস কমে গেছে মনে হয় মা। আমি শিওর না। নিভ্র দ্রুত পায়ে দৌড়ে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে সবাই অবাক হয়। নিভ্রকে এতটা উত্তেজিত দেখাচ্ছে কেন? নিভ্র দৌড়ে সোফার নিচে বসে পড়ে। মায়ের হাত দেখে। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে। ময়নাকে চিনির পানি আনতে বলে নিজ হাতে মায়ের মাথায় পানি দেয়। মায়ের অসুস্থতায় নিভ্র প্রতিবারই এমন করে, শুধু এবার একটু বেশি। নিভ্র তার মাকে কতটা ভালোবাসে এটা বাড়ির দেয়ালগুলোও জানে। নিভ্র ইনজেকশন আনতে বলে নিখুঁতভাবে মায়ের সব পর্যবেক্ষণ করে। ছেলে মেয়ের চিন্তায় ইফতেখার খুব কম বয়সেই অনেক রোগ বাঁধিয়ে ফেলেছে। স্বামী সঙ্গ পেয়েও সে বিরহ বেদনায় ভুগেছে। মায়ের কাছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ তার সন্তান। এদের চাইতে গুরুত্বপূর্ণ কিছু নেই। ইফতিখারকে নিভ্র নিজ হাতে পানি খাওয়ায়। ডায়াবেটিস কমে যাওয়া চিনির পানি খেয়ে তার এখন নিজেকে সুস্থ লাগছে একটু। সবাইকে অবাক করে দিয়ে নিভ্র হুট করেই মাকে জড়িয়ে ধরে। ইফতিখার হতভম্ব। এটা কেউ আশা করেনি। নিভ্র মায়ের চিকিৎসা নিজেই করে এটা সবাই জানে, কিন্তু এভাবে জড়িয়ে নিবে এটা কেউ জানত না। সবাই আকস্মিক ঘটনায় হতভম্ব। নিভ্র জড়িয়ে আছে তার মাকে। আধা ঘন্টা পিনপিনে নীরবতাই চলছে। কেউ কিছু বলছে না। ইফতিখার নিভ্র গেঞ্জি ভিজে ফেলেছে। কান্না যেন তার থামছেই না। নিভ্র মাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চায়। ইফতিখার হাত চেপে ধরে। নিজের দিকে বসিয়ে অশ্রুসিক্ত চোখে তাকায়। আটকে আসা গলায় বলে, ক্ষমা করা কি যায় না? নিভ্র কলিজায় বিধে। মাকে আবার জড়িয়ে ধরে সে। কতটা ভালোবাসে মাকে সে বলে বুঝাতে পারবে না। কিন্তু নিজের বোনকেও সে ভালোবাসত। সব মিলিয়ে সে পরিস্থিতির শিকার। নিভ্র মুখ খুলে মাকে উদ্দেশ্য করে বলে, নিজের খেয়াল রাখতে শিখো আম্মু। ওষুধ খাও। নিয়ম মেনে চলো। ডায়াবেটিস রোগে নিয়ম মেনে চলাটা গুরুত্বপূর্ণ। নিভ্র মুচকি হাসে মায়ের দিকে তাকিয়ে। ইফতিখারের কলিজায় শীতল হাওয়া বইছে। বহু বছরের কষ্ট আজ কমেছে। নিভ্র মায়ের চোখ মুছে দেয়। মায়ের কোলে মাথা রাখে কিছু সময়। তারপর নিজে মাকে তার রুমে রেখে আসে। এর মাঝে সাফা নিভ্রর সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, কিন্তু নিভ্র পাত্তাই দিল না। সাফা হতাশ নিভ্র এমন আচরণে। সাফা এটা বুঝতে পেরেছে নিভ্র রেগে আছে।
কিন্তু কেন তা জানে না সাফার। নিভ্র নিজের রুমে চলে যায়। সাফা নিজের বিছায় পা ঝুলিয়ে বসে আছে, মাথায় তার ঘুরপাক খাচ্ছে। নিভ্র তার সাথে কথা বলছে না কেন? আচ্ছা, নিভ্র রুমে একবার গেলে কি হবে? সাফা ভাবে। ভাবতে ভাবতেই রুমের বাইরে চলে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নেয় সে। তারপর হাঁটা দেয়। কেন যেন তার নিভ্র কাছে যেতে ইচ্ছে করছে। সাফা পা টিপে রুমে ডাহ। নাকে গোলাপের মিষ্টি গন্ধ আসে। মাতাল করা সে ঘ্রাণ। সাফা চোখ ঘুরি চারপাশে একবার চোখ বুলায়। পাশ ফিরে বুকশেলফের দিকে একবার তাকায়। সম্পূর্ণ শেলফ জুড়ে হুমায়ুন স্যারের বই দেখে সাফা অবাক হয়। মনের মাঝে ভালো লাগা কাজ করে। নিভ্র যে তার কথাকে এভাবে গুরুত্ব দিবে সে ভাবতে পারেনি। সাফা পাশে থাকা কাচের সিঁড়ির দিকে তাকায়। তার দেখতে ইচ্ছে করছে কি আছে উপরে। তাই পা বাড়ায়। আগের বারও তার কৌতূহল ছিল, কিন্তু সে গেল না। এবার যাবে বলে ঠিক করে। সাফা পা টিপে টিপে এদিক ওদিক তাকিয়ে চোরের মতো উপরে উঠে। উপরে আর একটা রুম। পর্দা দিয়ে ঢাকা, রুমের কাচের দেয়াল। সাফা একটু এদিক ওদিক তাকায়। অন্ধকার রুম দেখে সাফা একটু ভয় পায়। এদিক ওদিক তাকিয়ে সে ভিতরে হাঁটে। নিজের মোবাইলটার লাইট জ্বালায় সাফা। ভালো করে দেখা শুরু করে। সব ডাক্তারদের জিনিস। মনে হচ্ছে এখানে পড়ালেখা করা হয়। হৃৎপিণ্ডার ছবি। একপাশে তাকিয়ে সাফা চিৎকার করে ওঠে। একটা হৃৎপিণ্ডার কাচের বক্সে রাখা। সাফা চেঁচিয়ে পিছনে ঘুরে, সাথে সাথে সে বিকটা শব্দে চিৎকার করতে থাকে। নিভ্র নিজের রুমের চারপাশে সাফাকে খুঁজে। সাফার চিৎকার শুনে সে চারদিকে তাকায়। মেয়েটা চিৎকার করছে, কিন্তু কোথায় সে? নিভ্র উপরের রুম থেকে হালকা লাইটের আলো দেখে। তার আর বুঝতে বাকি নেই সাফা কোথায়। নিভ্র নিজে নিজে বিড়বিড় করে, ওহহ, এই মেয়ে তো জীবনেও শুধরাবে না মনে হয়। ডাফার একটা। নিভ্র দ্রুত হাঁটে। রুমে ডাস সাফাকে খুঁজে। কোথায় গেল? নিভ্র রুমের লাইট অন করে। রিমট দিয়ে কাচের জানালা খুলে দেয়। লাইটের আলোতে সাফাকে দেখছে না। নিভ্র একটু সামনে এগিয়ে যায়। পায়ে কিছু লাগে। নিচে তাকিয়ে নিভ্র হতবাক। সাফা সেন্সলেস হয়ে পড়ে আছে। নিভ্র রুমের টেবিলে রাখা পানির বোতল নেয়। সাফাকে নিজের বাহুতে তুলে নেয়। এলোমেলো ছোট চুলগুলো সরিয়ে দেও। তারপর সাফার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাসে। এক হাতে জড়িয়ে সাফার মুখে পানির ছিটা দেয়। সাফা টিপটিপ করে চোখ খুলে। নিভ্রকে দেখে যেন তার জীবন ফিরে পেয়েছে। চিৎকার করে নিভ্রকে জড়িয়ে ধরে সে। নিভ্র হতভম্ব। দুপাশের দুহাত দুই দিকেই আছে। সাফা জড়িয়ে চিৎকার করছে। নিভ্র নিজের স্তব্ধতা কাটাতে পারছে না। তার বুকে ভয়ঙ্কর শব্দ হচ্ছে, সাথে এক অদ্ভুত ভালো লাগা, মাতাল করা আনন্দ। সাফার কান্নায় নিভ্র হুঁশ আসে। দু হাতে সাফাকে জড়িয়ে নেয় সে। মাথায় হাত বুলিয়ে বলে, কুল, কি হয়েছে আমাকে বলো? ভয় পেয়েছ তুমি? একা এখানে কি করছিলে? সাফা জবাব দিচ্ছে না। ভয়ে সে ঝুম ধরে আছে। নিভ্র গেঞ্জিটা চোখের পানিতে ভরিয়ে দিয়েছে। নিভ্র সাফার মাথা তার বুক থেকে ছাড়িয়ে সামনে আনে। সাফা সামনে তাকিয়ে আবার চিৎকার করে। নিভ্র পিছনে তাকিয়ে কঙ্কাল দেখে শব্দ করে হাসে। সাফাকে কোলে তুলে নেয়। তারপর কঙ্কালের সামনে এসে একটু ঝাঁকায় তাকে। সাফা ভয়ে আরো জাপটে ধরে নিভ্রকে। সাথে চিৎকার তো আছেই। নিভ্র হাসতে হাসতে সাফাকে নিয়ে নিচে নেমে নিজের রুমে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে পানি এগিয়ে দেয়। সাফা গটগট করে পানি গিলে গলা ভিজিয়ে নেয়। ভয়ে তার প্রাণ শেষ।
সাফা পানি খেয়ে ভয়াত্মক গলায় বলে, আপনি কি মানুষ খুন করেন? নিভ্রু কপাল কুঁচকে হাসে। তারপর সাফার পাশ ঘেঁষে বসে। মুখ দিয়ে কথা বলে না। সাফার মুখের দিকে তাকিয়ে সে ভাবে, এই মেয়েই এত এত রাইফেলের সামনে তাকে স্টিক দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 7টা দিন হসপিটালে থাকতে হয়েছে তাকে। আর এই মেয়েই কিনা একটা সামান্য কঙ্কাল দেখে সেন্সলেস হয়ে গেছে। ভাবা যায়? নিভ্রু আবার হাসে। সাফা রেগে যায়। আবার ভয়ও পায়। ভীতু গলায় নিভ্রু দিকে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি ভূত? ভূত বলেই শব্দ করে হাসে নিভ্রু। সাফা ভয় উঠে বসে পড়ে। সে ভাবছে কিভাবে পালাবে। এই বাসার সবাই কেমন অস্বাভাবিক বিহেভ করে। এরা আসলেই মানুষ কিনা সন্দেহ হচ্ছে সাফার। মানুষ হলে হৃৎপিণ্ডা, কলিজা, কিডাহি, মানুষের কঙ্কাল কেউ নিজের রুমে রাখে। সাফা বিছানার অপর পাশ দিয়ে নেমে পড়ে। ভয়ে তার কলিজা কাঁপছে। শেষে কিনা ভূতের প্রেমে পড়েছে? এটা কোনো কথা? আল্লাহ, প্রথম প্রেমই এমন ভয়ঙ্কর হয় বুঝি? সাফা পর্দার দিকে একবার তাকাচ্ছে। নিভ্রু দিকে একবার তাকাচ্ছে। পালাবে কিভাবে ভাবছে। ভূতের তো কত পাওয়ার থাকে। নিভ্রু যদি তার ঘাড় বাঁকা করে দেয় রাক্ষসের মতো, চলবে।